শঙ্খটাকে নিয়ে আসবে, শঙ্খ নিয়ে আসতে, আমার শঙ্খটাও নিয়ে আসবে। দুর্গা মন্দিরে প্রদীপটা জ্বলছে। বড় মোমবাতি দেবো? বড় সুন্দর মোমবাতি আছে, বড় মোমবাতি এরকম সুন্দর আছে। জয় গুরু। Hello, hello, hello. Microphone testing. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. Hello, 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 hello. জয় গুরু, জয় মা। আজকে 129তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি, জন্মদিন পালিত হচ্ছে রাজরাজেশ্বরী অদ্বৈতানন্দেশ্বরী দেবী দুর্গা মন্দির প্রাঙ্গণে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আমাদের সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে হেন কোনো মানুষ নেই যারা বীর শহীদ মহাবীর রূপে নেতাজি সুভাষচন্দ্র বসুকে না চেনে। আজকের এই পবিত্র তিথিতে আমরা তার জন্মতিথি উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করব সমবেতভাবে রাজরাজেশ্বরী অদ্বৈতানন্দেশ্বরী দুর্গা মন্দিরের প্রাঙ্গণে। প্রতি বছরের মতনই এই বছরই আমরা আবার শঙ্খধ্বনির সাথে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি জন্মগ্রহণ করেছিলেন 129 বছর আগে কটক শহরে, ঠিক দুপুর 12:15। সুতরাং মহাশৌর্য মহাবীর্যের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষের একজন বিখ্যাত মনীষী বলা যায়। তার কারণ বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, যুবনায়ক বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়ে বৈদেশিক শক্তির মাধ্যম এবং নিজের সঙ্গে সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করে ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন। সেই ত্বরান্বিত হওয়ার জন্য আমরা আজকের এই স্বাধীনতা প্রাপ্ত হয়েছি। তিনি সেই সময় যে তাইহুকু বিমানবন্দরে যে আমরা সকলে পড়ানো হয়েছে বা আমাদের শোনানো হয়েছে, সেই ঘটনাটি আদৌ ঘটেনি। 1945 সালের 18 অগস্ট নেতাজি সুভাষচন্দ্র এমনই এক মহাবীর যিনি সারা পৃথিবী জুড়ে আজও মানুষের হৃদয়ের মধ্যে উপস্থিত হয়ে রয়েছে। একটি বিশিষ্ট জার্মানিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে তার কন্যা অনিতা বসু পাপ, তার কাছে আমার গত বছর যাওয়ার সৌভাগ্য হয়েছিল। অনিতা বসু পাপের কাছ থেকে, এবং যেহেতু নেতাজি সুভাষ ব্যুরো এবং নেতাজি সুভাষ কমিশন সহ অন্তত 17টি কমিশন ভারতবর্ষের বুকে হয়েছে, বারবার হয়েছে, কিন্তু সবই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কংগ্রেস সরকারের জন্য আমরা সত্যটাকে জানতেই পারি, তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ভারতবর্ষের স্বাধীনতা হয়ে গেছে 1947 সাল, ঠিক 14ই আগস্টের রাত্রে সবাই যখন জেনেছে যে 15ই আগস্ট অর্থাৎ 14ই আগস্টের রাত্রিবেলায় 12টার পরে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হবে, সেই সময়ও কিন্তু জাপানের ব্রডকাস্টিং রেডিও মারফতে নেতাজি সুভাষচন্দ্র বসু
আগাম ভারতবর্ষের মানবের জন্য তার কণ্ঠস্বর শোনা গিয়েছিল। সেই কারণে যারা ইতিহাসকে ঘাঁটবেন তারা অবশ্যই জেনে নিতে পারবেন যে জওহরলাল নেহেরু ঠিক এই 15ই আগস্টের ভোরবেলা 5 ঘটিকার সময় লালকেল্লায় কাউকে না জানিয়ে এক প্রকার 5-6 জন লোককে নিয়ে যে ভারতবর্ষের স্বাধীনতা এত গৌরবের বিষয়, আমরা এত বছর পরাধীনতার দাসত্ব শৃঙ্খল থেকে মোচন করবার পর আমরা সেই দিনে উপস্থিত হয়েছি, অথচ একটা আড়ম্বরহীনভাবে 5-6 জন মানুষের সহযোগিতায় লালকেল্লায় পতাকা উত্তোলিত হয়ে দেশের স্বাধীনতা ঘোষিত হল। তার কারণ নেহেরু এবং তৎকালীন কংগ্রেসের এই ভয় ভীতি ছিল যে নেতাজি সুভাষ যদি ভারতবর্ষে ফিরে আসে তাহলে প্রধানমন্ত্রীদের আসনে সুভাষ বসুই বসবে। আর সেই বড় ভয় তাদের ভিতরে একটি প্যানিকের মতন কাজ করেছিল। তাই জন্য পরবর্তীকালে এই কথাগুলি এই কারণে বললাম, সাধারণভাবে একটি পতাকা উত্তোলন করলে আমরা দেশের প্রকৃত যারা বীর তাদেরকে ঠিক চিনতে পারি না, আর চিনতে পারি না বলে পরবর্তী সরকার অর্থাৎ কংগ্রেস সরকারের যে পরবর্তী ৭০ বছর যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল, একের পর এক কমিশন হয়েছে, আমরা জানতে পারিনি। এটি একটি কমিশনের যখন শেষ পর্যায়ে আসে সমস্ত ফাইলগুলি চাপা পড়ে যায় এবং চাপা পড়ে গিয়ে আমাদের সত্য উদ্ঘাটিত হতে দেয় না। সুতরাং ইন্দিরা গান্ধী থেকে জওহরলাল নেহেরু থেকে পরবর্তীকালে যত সরকাররা এসছে সাহিত্য গভর্নমেন্টে, তারা কিন্তু এইভাবে আমাদের বীর শহীদ, আমাদের বীর মহাবীর নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে অজ্ঞাত রেখেছে। ভারতবর্ষকে স্টাডি করে জানতে পারা যায়, আর জানতে তারাও পেরেছিল যে সুভাষ বোস কখনোই মৃত্যু হয় না। তাই জন্য তাকে অমর রাখার জন্য কখনো শৈলমারীর সাধু সাজানো হয়, অর্থাৎ শৈলমারীতে একজন সাধু নেতাজি সুভাষ বোসের মতন দেখতে, তার কপি তৈরি করে তার চশমার মতন দেখতে, এই সমস্ত করে কখনো শিলিগুড়ি, কখনো জলপাইগুড়ি, কখনো বিভিন্ন স্তরে যে সুভাষ বোসকে দেখা গেছে শৈলমারীর সাধু সুভাষ, বা কখনো কোনো সন্ন্যাসী হিমালয় তপস্যারত, এইরকম নানান প্রতিবন্ধা তৈরি করে আমাদেরকে অন্ধের মতন রাখা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে আমার সৌভাগ্য হয়েছিল গত 2025 সালে জুলাই মাসে যাওয়ার। তার কন্যার সঙ্গে আমার আলাপচারিতা আগে থেকেও ছিল, সেই সময়ও তার কাছ থেকে অনেক আলাপচারিতা হয়। সব থেকে দুঃখের কষ্টের বিষয় কি জানো, আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর এই জন্মদিনটি পালিত করবার জন্য বন্দে মাতরম করে পতাকা উত্তোলন করে দিই, কিন্তু 1956 সালে 1947 সালে দেশ স্বাধীন হলো। 1952 সালে জওহরলাল নেহেরুর কাছে ফোন আসলো রাশিয়া থেকে। সেই রাশিয়া থেকে ফোন করেছিল, নেহেরুকে ফোন করেছিলেন তারই নিজের কন্যা। তা সেই ফোনের কি মূল বিষয় ছিল যে আমি সুভাষ বোসকে দেখেছি। সুভাষ বোস মস্কোতে জেলে রয়েছে, তাকে একটি অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে নেহেরু এবং কংগ্রেস সরকার জানত যে তাকে অ্যারেস্ট করে দেওয়াই প্রয়োজন, তাই সেই সময় থেকে জেলে বন্দী। তখন নেহেরু তাকে বললেন যে তুমি দেখেছো এই তথ্যকে গোপন করে দাও, আর না হলে তোমাকে এমবাসি থেকে সরিয়ে দেব। এবং যথারীতি তাই হলো, তাকে এমবাসি থেকে সরিয়ে দেওয়া হলো নিজের লোককে। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু 1956 আগস্ট সাইবেরিয়া একদম হিমশীতল ঠান্ডার মধ্যে সেই জেলের ভিতরে তাকে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। 1956 সালে এক বিদারক ঘটনা ঘটল, সাইবেরিয়ায় তাকে অনাহারে মরতে হলো।
তার চোখে এই কথাগুলো বলছি ঠিকই, সবার ভিতরে কষ্ট উৎপাদন হলেও এটা জানা প্রয়োজন। 1956-এ সুভাষ বোসের চোখে অ্যাসিড ছুড়ে দেওয়া হয়েছিল, দুটি চোখ তার নষ্ট হয়ে যায়। 1956-এ অভ্যন্তরীণ জেলের ভিতর প্রচন্ড ঠান্ডায় তিনি তার জীবন দান করেন, চলে যান ইহলোক থেকে পরলোকে। সেটি তৎকালীন যে সরকার সেই জানত, কিন্তু তা সত্ত্বে এই ধরনের সিদ্ধান্ত জন্য যে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে যে বইটি আমরা তুলে দিয়েছিলাম, আমাদের সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল ডক্টর জয়দীপ মুখার্জি এবং আমি তার সাথে ছিলাম। বইটির নাম দ্য রোড অফ বোনস, চেকা। চেকা শব্দের অর্থ যে হাড়ের উপর দিয়ে হাঁটা। তাহলে যে ভারতবর্ষ আমরা আজকে পেয়েছি, মনীষীদের হাড়ের উপর দিয়ে হাঁটছি। মনীষীরা যারা প্রকৃত কাজ করেছিল তারা আজকে আমাদের কাছে কেহই নেই, আর তাদেরকে আমরা সত্যিকারের মর্যাদাও দিই। তার কারণ তাদেরকে সরিয়ে দিয়েছি এবং ক্ষমতালোভী কিছু সরকারের ব্যবস্থা, এবং এই পর্যন্ত আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন ধীরে ধীরে আজকে দিল্লিতে এগিয়ে আসছে 23শে জানুয়ারি। তাই জন্যে এইরকম বীর আর পৃথিবীতে কখনো জন্মাবে কিনা এটি কিন্তু চিন্তার বিষয়। তাই নেতাজি সুভাষ আমাদের আদর্শ। আসুন আমরা ভারতকে আবার নবনির্মাণে শুরু করি, নিজেদের মধ্য থেকে তেজস্বী ওজশক্তি দিয়ে আমরা প্রকৃতভাবে মহাবীরের সম্মান আজকে প্রদান করি। আর আজকে ঠিক সরস্বতী পূজা 23শে জানুয়ারি, এর সম্বন্ধেও বাঙালি তার ঋত গৌরব ভুলে গেছে। কারণ হয়তো কেউ কেউ আমাদের এখানে যারা উপস্থিত জানতেও পারে, ঠিক 1946 সালের ঠিক আগে ঘটনাটি ঘটে। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন আমাদের মায়ানমারে সত্যাগ্রহ আন্দোলনের বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ায়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ায় তাকে মায়ানমারের জেলে বন্দী করা হয়েছিল এবং বন্দিরত অবস্থায় মায়ানমার অর্থাৎ আজকের বার্মা, রেঙ্গুন, সেই বার্মাতে তিনি বন্দী দশায় ছিলেন। তিনি সেই বন্দীদেরকে অখাদ্য খাবারগুলো যাতে না খেতে দেওয়া হয় তার জন্য অনশন ব্রত করেছিলেন। এবং শুধু তাই নয়, ব্রিটিশদের ভিড়কে নাড়িয়ে দিয়ে এই 23শে জানুয়ারির ঠিক এক সপ্তাহ আগে থেকে সেই বছরটিতেও 23শে জানুয়ারি সরস্বতী পূজা করেছিল। অদ্ভুত ব্যাপার। আর সরস্বতী পূজা তিনি করবেন। জেলের মধ্যে জেলাকে গিয়ে বললেন যে সরস্বতী পূজা আমরা এখানে করব। তারা জেলার স্বাভাবিকভাবেই সেটিতে সায় দেয়নি। তার জন্য তীব্র বিক্ষোভ, জেলের ভিতরেই অনশন এবং মহাবিক্ষোভে পরিণত হলো। অবশেষে জেলার সম্মতি প্রদান করল, ব্রিটিশ শক্তি পদানত হলো। রেঙ্গুনের সেই জেলের মধ্যে এই 23শে জানুয়ারির দিন, সেই দিন একদিকে যেমন সুভাষ বসুর জন্মদিন, আবার সুভাষ বসু বসেছে, কল্পনা করে নিন, সুভাষ বসু বসেছে তিনি সরস্বতী পূজা করতে। দেবী বাণী সরস্বতী আজকে ভারতবর্ষে হিন্দু সনাতন ধর্মকে বিকৃত করবার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। দায়ী শুধু অন্যান্য কেউ নয়, আমরাও দায়ী। তাই জন্য সেই দায়কে সংশোধন করবার জন্য আজকে এই কথা এই কারণে বললাম, সরস্বতী পূজা হোক বা যে কোনো পূজা হোক, আমরা ভুলে গেছি জেলে বসে যে মহাবীর শুদ্ধ সংস্কৃত দেবনাগরী মন্ত্রী সরস্বতী পূজা করতে পারে, তার থেকে আমাদের শেখার প্রয়োজন আছে যে সরস্বতী পূজা করতে গেলে সত্য শুদ্ধি প্রয়োজন আছে। সত্য শুদ্ধির প্রয়োজনের মাধ্যম দিয়ে সেই দিনও অনুষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অন্যান্য জেলের বন্দীদের দ্বারা শুদ্ধ ভাবে সরস্বতী পূজার অনুষ্ঠান।
আজকে এই কারণে আমি বলছি, আমি ঋষি নাম সত্যদ্রষ্টায় নিগমানন্দ পরম্পরা স্বামী অদ্বৈতানন্দ, আমাদের ভিতর থেকে সমস্ত বালকদের ভিতরেও এই তেজস্বী শক্তিটাকে আমাদের ছিনিয়ে আনতে হবে, তাদেরকে শেখাতে হবে। আমরা কনভেন্ট এডুকেশন করতে গিয়ে আমাদের সংস্কার আর সংস্কৃতি থেকে বিচ্যুত করেছে। ভাষা শেখাটা কোনো অন্যায় নয়, ভাষা সবেই আমরা শিখতে পারি। 142 কেন 200টা ভাষাতে কথা বলতে পারি, কিন্তু ভারতের সংস্কার আর সংস্কৃতিকে নিয়ে চলতে হবে। তাই জন্যে আজকে আমরা কি শিখি? কোন পূজার আয়োজন মানে তারস্বরে মাইক বাজিয়ে ডিজে চালাই। সত্যিকারের কথা বলতে তো নেই। আমরা মন্ত্র বলতে কি শিখি? না কিছুক্ষণ স্বাগতা লক্ষ্মী হোক আর যে মহালক্ষ্মী হোক তার মন্ত্র পাঠ করিয়ে দিই। এভাবে ভারতবর্ষের সংস্কার ও সংস্কৃতি বিনষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ঋষিকুল গুরুকুলের শিক্ষা প্রত্যেকটি সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা একটা খেয়াল করে দেখুন যে ভারতবর্ষের সনাতন ধর্ম ছাড়া যখন ভারতবর্ষে 1950-তে রিপাবলিক ডের জন্য যে বিশেষ ক্রিয়াবিধি তৈরি হয়েছিল, সেই সময় লেখা হয়েছিল গুরুকুলীয় শিক্ষা সংস্কৃত বিদ্যা কাউকে শেখানো যাবে না, দ্যাট ইজ দ্য ব্যান্ড আইটেম। কিন্তু মাদ্রাসায় শেখানো যাবে, বাইবেল শেখানো যাবে, সবকিছু শেখানো যাবে, গুরুকুলীয় সংস্কৃত ধারাকে শেখানো যাবে। তাই জন্য প্রত্যেক শিশুদেরকে আপনারা রামায়ণ শেখান, মহাভারত পড়ান, বেদ বেদান্ত দেখান। একটু ভিতর থেকে নড়ে উঠুন। ঋষি কণাদের মাধ্যমে অ্যাটমিক শক্তি এবং ভরদ্বাজের থেকে আজকে আকাশে উড়বার যন্ত্র। আমার কথাকে যদি সত্যিকারের সিদ্ধান্তে একবার হলো যাচাই করে নিতে হয়, তাহলে সংস্কৃত পুস্তক ভান্ডার, মহেশ লাইব্রেরি, আমাদের ন্যাশনাল লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে গিয়ে সংস্কৃত বুকগুলোর দিকে একবার তাকান। সেই জন্যে আমরা সেই পুরনো ঐতিহ্যটাকে ফিরিয়ে আনবো। প্রত্যেক বছর স্বামীজি হোক বা সুভাষচন্দ্রের পতাকা উত্তোলন আমরা শুধুমাত্র করে এই দিনটিতে নাচানাচি করবো না, ভিতর থেকে চেতন চৈতন্যের প্রতিষ্ঠা করব। বিবেকানন্দকে যদি জানতে হয় তাহলে বিবেকানন্দ, বিবেক আর আনন্দ, এই দুটো ভাবে আমাদের বিবেক আজকে মরে গেছে, তাই বিবেককে প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র গ্রেট হিরো, জগতের এরকম মহাবীর আর কখনো হয়তো জন্মাবে না। যে কারণে আমি জার্মানিতেও গিয়েছি, জার্মানিতে গিয়ে দেখেছি লাখ লাখ মানুষের নাম লেখা এক একটি পাতায়। হিটলার এক এক দিন তাদেরকে গ্যাস চেম্বার, সেই গ্যাস চেম্বার থেকে এক এক দিন তাদেরকে মেরে একটি পাতা উল্টে দিত, পরের দিনে আবার আরেকটি পাতা। এরকম লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিধন করেছিল হিটলার। আর সেই হিটলারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র যখন দেখা করতে গেলেন, 5 বার হিটলার অন্য রূপে এসেছেন, মানে নিজে আসেননি, ড্যামি পাঠিয়েছেন, আর 5 বারই সুভাষ রিজেক্ট করেছেন, তুমি নও। আর যখন 6th টাইম নিজে হিটলার আসলেন, তখন সুভাষ বোস নিজে চেয়ার থেকে উঠে বললেন যে কি করতে পারি। তখন হিটলার এই প্রশ্ন করেছিল যে কি করে চিনতে পারলে আমি যে সেই হিটলার। সুতরাং যে মহাবীর তার ভিতরের আলাদা বৈশিষ্ট্য থাকে, জগতে তিনি মহাবীর স্বরূপেই আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবেন। আমরা আজকের দিনে আর কি বা করতে পারি? দেশমাতৃকার কাছে সমবেত প্রার্থনা অন্তত করতে পারি, হে দেশমাতৃকা, এইরকম মহাবীরের জন্ম দাও, প্রতি ঘরে ঘরে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভারতীয় সনাতন ধর্মকে রক্ষার জন্য প্রকৃত সেনা তৈরি করো। তাই হর হিন্দু সেনা আছে, আমরা হর হিন্দু সমস্ত সেনার মতন মানসিকতা নিয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। তবে এই আনন্দ তিনি যে আমাদের মধ্যে আজও অমর হয়ে আছেন, আমরা তাকে স্বীকার করে নিয়ে তার শ্রীচরণ তলে আমি ছোটবেলা থেকেই তার অতি ভক্ত। তার কারণ তার মতো মহাবীর আর জন্মাবে না।
তাই একটা লাইন তার উদ্দেশ্যেই বলি, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ উঠিতেছি দিয়া, বলবীর বল উন্নত বংশী। তার শ্রীচরণ কমলে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই এবং তাকে আমরা আরতি করে পতাকা উত্তোলন করে দেব সমবেতভাবে। সকলে বন্দে মাতরম করে জয় গুরু জয় মা সমবেতভাবে বন্দে মাতরম করো। এটা ধরো, বন্দে মাতরম গানটা গাইতে, হ্যাঁ একটু করতে পারো।